আমি 2.0 আমার নাম সর্বজিৎ। এনসিইআরটি ক্লাস 9 চ্যাপ্টার নাম্বার। আজকে আমরা শুরু করব ড্রেনেজ সিস্টেম সম্পর্কে। এর আগের দিন অবধি 2 নম্বর চ্যাপ্টার ফিজিক্যাল ফিচার পুরো কমপ্লিট করা হয়ে গেছে। তোমরা প্লেলিস্ট অপশনে গিয়ে আগের ক্লাসগুলো দেখতে পারো। নিচে ডেসক্রিপশনে আমি প্লেলিস্টের লিংক দিয়ে দেবো। এছাড়াও তোমরা যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আমি এইভাবে পর পর ক্লাস 12 অবধি জিওগ্রাফি আলোচনা করব এখানে, এবং এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। কারণ এনসিইআরটি জিওগ্রাফিতে একদম বেসিক থেকে অ্যাডভান্সড অবধি সমস্ত কিছু দেওয়া হয়েছে, এবং যদি এই পুরো বইটা পড়ো ক্লাস 9 থেকে 12 অবধি, জিওগ্রাফি থেকে কোনো সমস্যা হবে না। অনেক সহজে তোমরা এগুলো পড়তে পারবে, জানতে পারবে। তো চলো আমরা শুরু করবো আজকের ক্লাস। ড্রেনেজ সিস্টেম। ড্রেনেজ সিস্টেম মানে হচ্ছে নদ নদী সম্পর্কে এখানে বলা হয়েছে। ড্রেনেজ সিস্টেমের প্রথম যেটা বলা হচ্ছে, দ্য টার্ম ড্রেনেজ ডিসক্রাইব দ্য রিভার সিস্টেম অফ অ্যান এরিয়া। প্রথমেই বলা হচ্ছে যে ড্রেনেজ সিস্টেম বলতে সেই জিনিসটাকেই বোঝায় কোনো একটা জায়গাকার নদী সম্পর্কে এখানে আমাদের বোঝানো হবে। লুক অ্যাট দ্য ফিজিক্যাল ম্যাপ। তোমাদের ফিজিক্যাল ম্যাপটা বলা হয়েছে, নিচে ফিজিক্যাল ম্যাপ দেওয়া হয়েছে, সেখানে আমরা যাচ্ছি। কি বলা হচ্ছে, ইউ উইল নোটিস দ্যাট স্মল স্ট্রিমস ফ্লোয়িং ফ্রম ডিফারেন্ট ডিরেকশন come together to form the main river, which ultimately drains into a large water body such as lake or a sea or an ocean. তো এখানে যেটা বলা হচ্ছে যে নদী আমরা কাকে বলবো, নদী কোনো ক্ষেত্রে কোনো জায়গাতেই আমরা যদি নদী দেখি, ভারতের, আমরা যেহেতু ভারতের জিওগ্রাফি পড়ছি, সেখানেও তোমরা যদি দেখো যে প্রথমে নদীটা যখন তৈরি হচ্ছে তখন কয়েকটা ফ্লো, কয়েকটা স্ট্রিম একসাথে এসে এক জায়গায় মিলিত হচ্ছে, দিয়ে ফাইনালি একটা বড় স্ট্রিম, একটা বড় ধারা তৈরি করছে, সেটাই হচ্ছে মেন নদীটা। সেই মেন নদীটা বিভিন্ন জায়গা দিয়ে প্রবাহিত হয়ে আলটিমেটলি গিয়ে একটা বড় কোনো জায়গাতে পতিত হচ্ছে। সেটা সাগর হতে পারে, সেটা হ্রদ হতে পারে। তো এই ধরনের যে স্ট্রিম, পুরো যে সিস্টেমটা, সেটাকেই অ্যাকচুয়ালি আমরা ড্রেনেজ সিস্টেম বলি। The area drained by a single river system is called drainage basin. এইটা একটা ইম্পর্টেন্ট লাইন। এখানে যেটা বলা হচ্ছে, the area drained by the single river system is called a drainage basin. drainage basin এর বাংলা হচ্ছে নদী উপত্যকা। বাংলাতে ড্রেনেজ বেসিনকে বলা হয় নদী উপত্যকা। এই জিনিসটা কি, কোনো একটা নদী প্রবাহিত হচ্ছে, সেই নদীটা যতটা জায়গা দিয়ে প্রবাহিত হচ্ছে, যতটা জায়গাকে সে প্রভাবিত করছে, সেইটাকে আমরা তার নদী উপত্যকা বলবো। অর্থাৎ ধরো, এটা আমাদের উদাহরণের উপরে আমি যে নদীটা এঁকেছি সেটা হচ্ছে গঙ্গা নদী। গঙ্গা নদী প্রতি বছর এইরকম তার দুকুল ছাপিয়ে বন্যার পরিস্থিতি তৈরি করে। ধরো এতটা অঞ্চল জুড়ে যে জায়গাটা রয়েছে, সেই জায়গাটাতে সে বন্যার পরিস্থিতি তৈরি করে। ওকে, এবার গঙ্গা নদীর সঙ্গে অন্যান্য অনেক নদী এসে মিলিত হচ্ছে। ধরো এদিক থেকে একটা নদী, এটা এর উপনদী, এদিক থেকে একটা নদী এসে মিলিত হয়েছে, এটা একটা উপনদী। তো এই নদীগুলো কিছুটা জায়গা জুড়ে বিস্তার লাভ, মানে প্রবাহিত হচ্ছে, এবং এই নদীটাও কিছুটা জায়গা বন্যার পরিস্থিতি তৈরি করছে। তো যতটা জায়গা আলটিমেটলি এই নদীটা বন্যা তৈরি করছে বা বিভিন্ন রকমের নদীর বিভিন্ন রকমের কাজ করছে, সেই সম্পূর্ণ জায়গাটাকে আমরা বলবো বেসিন বা উপত্যকা। এই পুরো জায়গাটা হচ্ছে এই নদীটার ক্ষেত্রে বেসিন। যেমন করে আমরা বলি গঙ্গা নদীর উপত্যকা, আমাদের ব্রহ্মপুত্র নদী উপত্যকা, সিন্ধু নদী উপত্যকা। তো এটা অ্যাকচুয়ালি এইভাবে হয়, একটা নদী যতটা জায়গায় প্রভাব বিস্তার করবে সেই জায়গাটাকে আমরা বলবো নদী উপত্যকা। নেক্সট বলছে, a closer observation on a map will indicate that any elevated area such as a mountain or an upland separates two drainage basin. ওকে, এটাও একটা ইম্পর্টেন্ট লাইন। এখানে বলা হচ্ছে যে কোনো একটা এলিভেটেড এরিয়া মানে কোনো একটা উঁচু জায়গা, কোনো একটা এলিভেটেড এরিয়া বা উঁচু ভূমি, সাচ অ্যাজ মাউন্টেন অর আপল্যান্ড, সেটা একটা পাহাড় হতে পারে, সেটা একটা উঁচু ভূমি হতে পারে। যখন দুটো নদীকে আলাদা করছে, দুটো নদীর বেসিনকে, দুটো নদীর উপত্যকাকে পৃথক করছে, আলাদা করছে, সেই ধরনের যে উঁচু ভূমি বা পাহাড়, সেটাকে বলা হয় ওয়াটার ডিভাইড, জল বিভাজিকা। এটার বাংলা হচ্ছে জল বিভাজিকা। জল বিভাজিকা, জল বিভাজিকা বলা হয়। তো আমি এই যে পিডিএফটা চেষ্টা করব যেরকম আমি বাংলাগুলো লিখছি সেই অনুযায়ী দিয়ে দিতে। কিছু কিছু টার্ম যেগুলো বাংলাতে তোমরা যারা পড়ছো তাদের সুবিধা হবে সেই জন্য। তো এটাকে বলা হয় জল বিভাজিকা। এখানে একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে, দেখো ভালো করে। এখানে একটা উঁচু ভূমি দেখানো হয়েছে, যেটুকু অংশ আমি নীল দিয়ে মার্ক করছি সেটা একটা উঁচু ভূমি, এটা একটা উঁচু ভূমি। ওকে,
এদিকে একটা নদী দেখানো হচ্ছে, এদিকে 1 নম্বর নদী দেখানো হচ্ছে, এদিকে 2 নম্বর নদী দেখানো হচ্ছে। কখনোই এই 1 নম্বর নদীটার কোনো শাখা এদিকে গিয়ে প্রবাহিত হচ্ছে না, আবার 2 নম্বর নদীটার কোনো একটা শাখা এদিকে চলে আসছে না। তো এইটার কারণ কি, মাঝখানে একটা উঁচু ভূমি রয়েছে আর দুটো নদীকে আলাদা করছে। এই যে প্রথম নদীটা, সে যখন বন্যা করছে এইটুকু অংশে, তার উপনদী শাখা নদী যে যে জায়গাটাতে প্রভাব বিস্তার করছে সেটা এইটা। দ্বিতীয় যে নদীটা সেটা এইটুকু জায়গাতেই করছে, মাঝখানের যে অংশটা সেটা উঁচু ভূমি। তো এই যে অংশটা যতটাই প্রভাব বিস্তার করছে সেটাকে বলা হবে ড্রেনেজ বেসিন বা নদী উপত্যকা, আর যে উঁচু ভূমিটা সেটাকে আমরা বলবো কি জল বিভাজিকা বা ইংরেজিতে ওয়াটার ডিভাইড। নেক্সট যেটা বলা হচ্ছে ড্রেনেজ সিস্টেম ইন ইন্ডিয়া, ভারতের ড্রেনেজ সিস্টেম সম্পর্কে বলা হচ্ছে দ্য ড্রেনেজ সিস্টেম ইন ইন্ডিয়া আর মেনলি কন্ট্রোলড বাই দ্য ব্রড রিলিফ ফিচার অফ দ্য সাবকন্টিনেন্ট। অ্যাকর্ডিংলি দ্য ইন্ডিয়ান রিভার্স আর ডিভাইডেড ইন্টু টু মেজর গ্রুপ। ভারতের নদীগুলোকে মূলত দু ভাগে ভাগ করা হয়। 1 নম্বর ভাগ হচ্ছে দ্য হিমালয়ান রিভার, প্রথম ভাগ হচ্ছে হিমালয়ান রিভার, এবং সেকেন্ড ভাগ হচ্ছে দ্য পেনিনসুলার রিভার বা উপদ্বীপ অঞ্চলের নদী। উপদ্বীপ অঞ্চল বলতে ভারতের যে দক্ষিণ অংশটা, নিচের যে অংশটা, সেটা উপদ্বীপ বলা হয়। আগের দিন আমি বুঝিয়েছিলাম যে কাকে উপদ্বীপ বলা হবে, কোন জায়গাকে উপদ্বীপ বলা হবে। তো উপদ্বীপ অঞ্চলের যে নদী সেইটার কে আলাদা করা আছে। তো এই দুটো ভাগ করার পিছনে কারণ রয়েছে, কারণ হিমালয়ের যে নদীগুলো সেগুলোতে সারা বছর ধরে জল থাকে, পেনিনসুলার যে নদীগুলো, উপদ্বীপ অঞ্চলের যে নদীগুলো, সেইগুলোতে সারা বছর জল থাকে না। তো দুটো নদীর দু ধরনের বৈশিষ্ট্য রয়েছে, তো সেই অনুযায়ী এই দুটো ভাগ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন ভাগ করা হয়, মেন ভাগ এটাই, মেন ভাগ এই দুটোই। এছাড়াও আমরা যদি চাই ভাগ করতে পারি, পূর্ব বাহিনী নদী, পশ্চিম বাহিনী নদী, এরকম ভাবে ভাগ করতে পারি। এরকম বিভিন্ন ভাগ হয়, সুবিধার্থে বিভিন্ন ক্ষেত্রে সুবিধার্থে বিভিন্ন ভাগ করা হয়। তো আমরা এই দুটো ভাগ নিয়ে পড়বো, হিমালয়ান রিভার এবং পেনিনসুলার রিভার। অ্যাপার্ট ফ্রম originating from the two major physiographic region of India, the Himalayan and the Peninsular River are different from each other in many ways. যেটা বলছিলাম, বিভিন্ন ভাবে দুদিকের নদী যদি আমরা দেখি, দুদিকের নদীর মানে হিমালয়ান নদীর আলাদা বৈশিষ্ট্য রয়েছে, পেনিনসুলার নদী বা উপদ্বীপ অঞ্চলের যে নদীগুলো তার আলাদা বৈশিষ্ট্য রয়েছে। মোস্ট অফ দ্য হিমালয়ান রিভার আর পেরেনিয়াল, এটা ইম্পর্টেন্ট। এবং এটা আমরা সকলেই জানি যে হিমালয়ের যে নদীগুলো, যেগুলো হিমালয় থেকে সৃষ্টি হয়েছে, সেই নদীগুলো অধিকাংশই পেরেনিয়াল, অর্থাৎ পেরেনিয়াল শব্দটার বাংলা হচ্ছে সারা বছর ধরে জল থাকে। পেরেনিয়াল মানে সারা বছর ধরে জল থাকবে। ইট মিনস দ্যাট দে হ্যাভ ওয়াটার থ্রু আউট দ্য ইয়ার, সারা বছর জল থাকবে। দিস রিভার receive water from rain as well as from the melted snow from the Lofi mountain. এবার এই নদীগুলোতে সারা বছর ধরে জল থাকে কেন? তার কারণ হচ্ছে এই নদীগুলো উৎপত্তি হচ্ছে হিমালয় থেকে। হিমালয়ে রয়েছে বরফ, যে বরফটা সারা বছর ধরে একটু একটু করে গলতে থাকে, সেই বরফগুলোই এই নদীগুলোর মধ্যে দিয়ে প্রবাহিত হয়। তার ফলে এই নদীগুলোতে সারা বছর জল থাকে। প্লাস যখন বর্ষাকাল আসে, সেই বর্ষাকালেও এই নদীগুলোর মধ্যে জল আসে, এক্সট্রা জল আসে, সেটাও প্রবাহিত হয়। তো এই কারণে এই নদীগুলোতে সারা বছর জল থাকে। দ্য টু মেজর হিমালয়ান রিভার, দ্য ইন্দাস অ্যান্ড দ্য ব্রহ্মপুত্র, অরিজিনেট ফ্রম নর্থ অফ দ্য মাউন্টেন রেঞ্জ। দুটো নদীর কথা বলা হচ্ছে, হিমালয়ান নদী, একটা হচ্ছে ইন্দাস নদী, সিন্ধু নদী, একটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। এই দুটোই উৎপত্তি হয়েছে কোথা থেকে? উত্তরের পার্বত্য অঞ্চল থেকে। দে হ্যাভ কাট থ্রু দ্য মাউন্টেন্স মেকিং জর্জ। এইটা ইম্পর্টেন্ট ব্যাপার। জর্জ ব্যাপারটা কি? দে হ্যাভ কাট থ্রু দ্য মাউন্টেন মেকিং জর্জ। এরা দুজনেই জর্জ তৈরি করছে। মানে জর্জ ব্যাপারটা কি? যখন ধরো একটা পাহাড় রয়েছে, এখানে পাহাড় রয়েছে, একটু ছোট করে আঁকলে ভালো হয়। ধরো এখানে একটা পাহাড় রয়েছে, এখানে একটা পাহাড় রয়েছে, মাঝখান দিয়ে একটা নদী প্রবাহিত হচ্ছে, এখানে একটা নদী প্রবাহিত হচ্ছে। এই নদীটা নিচের দিকে ক্ষয় কাজ করবে। নিচের দিকে ক্ষয় কাজ কেন করবে? কারণ যে জায়গা দিয়ে এটা প্রবাহিত হচ্ছে দুদিকেই পাহাড়, অর্থাৎ এইটা পুরো পাথুরে অঞ্চল, এপাশে যেতে পারছে না, পাহাড়টাকে কাটতে পারছে না, এদিকে কাটতে পারছে না, সে নিচের দিকে ক্ষয় করবে। আমরা যখন প্রাকৃতিক ভূগোল পড়বো তখন দেখবো যে নদীর 3টে প্রবাহ হয়। 1 নম্বর প্রবাহ হচ্ছে উচ্চ প্রবাহ, যেটা পার্বত্য অঞ্চলে যখন নদীটা প্রবাহিত হয় তখন তাকে বলা হয় উচ্চ প্রবাহ। সেকেন্ড হচ্ছে মধ্য প্রবাহ, যখন সেটা পার্বত্য অঞ্চল থেকে সমভূমি অঞ্চলে নেমে আসে।
সেই সময়টাকে বলা হয় হচ্ছে মধ্যপ্রবাহ, এবং 3 নম্বর হচ্ছে নিম্ন প্রবাহ, যখন নদীটা একদম সমুদ্র বা যেখানে গিয়ে মিলছে সমুদ্র বা হ্রদ তার একদম কাছে চলে যায়, সেটা হচ্ছে তার নিম্ন প্রবাহ। উচ্চ প্রবাহ যে অংশটা নদীর, সেই জায়গাতে সে পাশের দিকে ক্ষয় করে না, সাইডে ক্ষয় করে না, সে শুধুমাত্র নিচের দিকে ক্ষয় করে, নিচের দিকে বেশি ক্ষয় করবে। মধ্য প্রবাহতে গিয়ে কি করবে, পাশের দিকে একটু ক্ষয় করবে, ক্ষয়ের পরিমাণ কমে যাবে, কিন্তু এই সময় থেকে নদী আস্তে আস্তে সঞ্চয় কাজ শুরু করবে, কারণ সমভূমি অঞ্চলে পৌঁছলেই নদীতে বন্যা হবে এবং বন্যার ফলে সঞ্চয় কাজ হবে। অর্থাৎ উচ্চ প্রবাহে যে ক্ষয় কাজটা করে আনছে সেটা মধ্য প্রবাহতে গিয়ে সঞ্চয় কাজ শুরু করছে, আর মধ্য প্রবাহতে সাইডে কিছুটা ক্ষয় কাজ হয়। তোমরা জানো প্রতি বছর নদী যদি এরকম এক বছর ধরে কোনো অনেক সময় ধরে এরকম ভাবে প্রবাহিত হচ্ছে, বহু বছর পরে 5-6 বছর পর দেখা যাবে নদীটা এইরকম ভাবে প্রবাহিত হচ্ছে, এবং আগের যে ধারাটা ছিল এইটা সেটা চলে গেছে, সেটা আর নেই। কেন? নদীটা ক্ষয় করতে করতে এই দিকে সরে গেছে, আবার অনেক সময় হয় এই দিকে সরে গেছে। তো এটা কি হচ্ছে, পার্শ্ব ক্ষয় হচ্ছে, পাশের দিকে ক্ষয় হচ্ছে, এই জিনিসটা হয় মধ্য প্রবাহে। এবার নিম্ন প্রবাহে নদীর যে ধারাটা সেটা একদম সমুদ্রের সমতলে থাকে। এটা যদি সমুদ্র হয়, নদীটাও সেম সমুদ্র সমতল দিয়ে প্রবাহিত হচ্ছে, তার ফলে সেই নদীগুলোতে বেশি শক্তি থাকে না যে ক্ষয় কাজ করবে। সেই জন্য নিম্ন প্রবাহে দেখা যায় নদী কোনো রকম ক্ষয় করছে না, সে শুধুমাত্র সঞ্চয় কাজ করবে। আর সেই কারণেই অধিকাংশ যে দ্বীপগুলো, নদী দ্বীপ বা বদ্বীপ, এই জিনিসগুলো কোথায় দেখা যায়, নদীর নিম্ন প্রবাহে দেখা যায়, কারণ সেইখানে সে সঞ্চয় কাজ বেশি করে। এখানে সেগুলো আমি একটু বেসিকটা আলোচনা করলাম, যেহেতু প্রাকৃতিক ভূগোল এখন আমরা ধরিনি সেই কারণে এগুলো বোঝার রয়েছে। তো এখানে এবার জর্জের ক্ষেত্রে এটা বলার কারণ কি হলো, উচ্চ প্রবাহ আমরা আলোচনা করছি, উচ্চ প্রবাহে নদী নিচের দিকে ক্ষয় করবে, এরকম করতে করতে ক্ষয় করতে করতে ক্ষয় করতে করতে নিচের দিকে অনেকটা কেটে নিচে দিয়ে প্রবাহিত হবে। তারপরে দেখা যাবে ধরো এইরকম অবস্থা পরিণত হয়েছে, এইরকম দুটো পাহাড়, নদীটা অনেকটা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কোনো মানুষ যদি আমরা কখনো পাহাড়ে ঘুরতে যাই তখন দেখবে উঁচু থেকে যদি আমি এই নদীটাকে দেখি নিচের দিকে, সেটা অনেকটা নিচে সরু রেখার মতো প্রবাহিত হচ্ছে। এই যে জিনিসটা, এটাকেই বলা হয় জর্জ। তো এরকম জর্জ উচ্চ প্রবাহে দেখা যায়। তোমরা এখানে একটা ছবিতে জর্জ দেখানো হচ্ছে, দেখতে পাচ্ছ, এখানে একটা এখানে একটা পাহাড় দেখানো হচ্ছে, এদিকে পাহাড়, চারিদিকে পাহাড়, নিচে নদীটা প্রবাহিত হচ্ছে। ওপর থেকে যদি আমি দেখি তাহলে দেখবো যে নদীটা অনেকটা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই জিনিসটাই হচ্ছে জর্জ। এবার সিন্ধু এবং ব্রহ্মপুত্র নদীর জর্জ রয়েছে কেন বলা হচ্ছে এখানে, তাহলে একটু ম্যাপের দিকে যেতে হবে। এইখান দিয়ে দেখো ব্রহ্মপুত্র নদী, ব্রহ্মপুত্র নদী প্রবাহিত হয়ে যখন এটা এই জায়গাটাতে এসে পৌঁছচ্ছে, কোন জায়গাটাতে, এই জায়গাটাতে এসে পৌঁছচ্ছে, এখানে কি রয়েছে, হিমালয় পর্বত রয়েছে। হিমালয় পর্বত এখান থেকে সেই রকম বেঁকে গেছে এদিকে। তো এইটুকু অংশে ব্রহ্মপুত্র নদী এরকম একটা জর্জ তৈরি করে ভারতের মধ্যে প্রবাহিত হয়েছে। ওকে, তো সেই কারণে এখানে একটা জর্জ দেখা যায়। আবার যদি আমরা সিন্ধু নদীকে দেখি, ইন্দাস নদী, সিন্ধু নদী এইভাবে যখন প্রবাহিত হচ্ছে তখন জর্জ তৈরি করেছে। তো এরা অ্যাকচুয়ালি হিমালয় পর্বতকে কেটে কেটে এরকম জর্জ ব্যাপারটা তৈরি করছে। তো এটাই এখানে বলা হচ্ছে যে এই দুটো নদীর জর্জ দেখা যায়। নেক্সট বলা হচ্ছে দ্য হিমালয়ান রিভার হ্যাভ লং কোর্স ফ্রম দেয়ার সোর্স টু সি। অবশ্যই একটা হিমালয়ান নদী তার সোর্স অর্থাৎ তার যে পথ, গতিপথ, সেটা অনেকটা বেশি হবে। তোমরা দেখবে যে উত্তর ভারতের নদীগুলো, যেগুলো সিন্ধু হোক, ব্রহ্মপুত্র হোক, গঙ্গা হোক, প্রত্যেকটা নদী অনেকটা কিলোমিটার পথ প্রবাহিত হচ্ছে, যেখানে দক্ষিণ ভারতের নদীগুলো অতটা বেশি পথ প্রবাহিত হচ্ছে না। তার কারণ কি? তার কারণ এখানে বলা হয়েছে, নিশ্চয়ই বলা হয়নি তাও একটু জেনে রাখো। কারণ উত্তর ভারতের নদীগুলো সারা বছর ধরে জল পাচ্ছে, বর্ষাকালে এক্সট্রা জল পাচ্ছে, তার ফলে তাতে জলের পরিমাণ বেশি থাকে, তার ফলে সে অনেকটা পথ প্রবাহিত হয়। আরেকটা কারণ কি, উত্তর ভারতের যে অংশটা যদি পুরো সমভূমি অঞ্চলটা পেরিয়ে ফাইনালি সমুদ্রের কাছে পৌঁছতে হয়, তাকে অনেকটা পথ প্রবাহিত হতে হবে। এইটাই মেন দুটো কারণ। অন্যদিকে যদি আমরা দাক্ষিণাত্য অঞ্চলের নদীগুলো দেখি, একটা জায়গা থেকে উৎপত্তি হচ্ছে, কিছুটা যাওয়ার পরেই সমুদ্র পেয়ে যাচ্ছে, হয়ে গেল, তার গতিপথ ছোট হবে। আবার দাক্ষিণাত্যের নদীগুলোতে জলের পরিমাণ কম থাকে, তার ফলেও তারা বেশি পথ প্রবাহিত হতে পারে না, কারণ সেগুলো শুধুমাত্র বর্ষার জলে পুষ্ট, সেখানে তো আর বরফ নেই। তো সেই কারণে এই নদীগুলো কম পথ প্রবাহিত হয়। হিমালয়ের যে নদীগুলো সেগুলো অনেকটা বেশি পথ প্রবাহিত হয়। এখানে একটা কিছু কোশ্চেন বলা হচ্ছে বা কিছু বলা হচ্ছে, একটু দেখে নি। বলা হচ্ছে যে ডু ইউ নো দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ড্রেনেজ বেসিন
ইজ অ্যামাজন বেসিন। এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, অবশ্যই এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এই ছোট ছোট যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছ তোমরা এনসিইআরটিতে, এখান থেকে হামেশাই এমসিকিউ কোশ্চেন করে দেওয়া হয়। লার্জেস্ট ড্রেনেজ বেসিন হচ্ছে অ্যামাজন বেসিন। পৃথিবীর সব থেকে বড় নদী উপত্যকা হচ্ছে ড্রেনেজ বেসিন মানে হচ্ছে, আচ্ছা একটা জিনিস ভুল হয়েছে, ওপরে উপত্যকা লিখেছি, বাংলা ড্রেনেজ বেসিনের অববাহিকা, অ্যাকচুয়ালি অববাহিকা হবে, একটু এটা ঠিক করে নাও, বাংলাতে অববাহিকা হবে, নদী অববাহিকা। ওকে, নদী অববাহিকা, ড্রেনেজ বেসিনের বাংলা হচ্ছে নদী অববাহিকা। তো পৃথিবীর সব থেকে বড় ড্রেনেজ বেসিন হচ্ছে অ্যামাজন নদীর যে বেসিন, অ্যামাজন নদীর অববাহিকা, কারণ অ্যামাজন নদী সব থেকে বেশি অঞ্চল জুড়ে প্রভাব বিস্তার করে, সেই জন্য অববাহিকা ব্যাপারটা কি বুঝতে পেরে গেছে অলরেডি। Which river is the largest basin in India? Find out which river has the largest basin in India. তোমাদের এটা কোশ্চেন থাকবে, আজকে কমেন্ট করে জানাবে। 1 নম্বর কোশ্চেন যে which river has largest basin in India, ভারতের সব থেকে বড় নদী অববাহিকা কোনটা, এটা একটু কমেন্ট করে জানাবে। ওকে, আমরা কত অব্দি লাস্ট পড়লাম, এই অবধি। তারপরে বলা হচ্ছে দে পারফর্ম ইন্টেন্সিভ ইরোশন অ্যাক্টিভিটি ইন দ্য আপার কোর্স অ্যান্ড ক্যারি হিউজ লোড অফ সিট অ্যান্ড স্যান্ড। আমি একটু আগেই বলছিলাম যে উচ্চ প্রবাহ, যেটা ইংরেজিতে আপার কোর্স বলা হয়, এই উচ্চ প্রবাহে নদী ব্যাপক পরিমাণে ক্ষয় কাজ করে। এবার হিমালয়ান যে নদীগুলো, হিমালয়ের থেকে সৃষ্ট যে নদীগুলো, তার উচ্চ প্রবাহে তারা ব্যাপক পরিমাণে ক্ষয় কাজ করে এবং প্রচুর পরিমাণে লোড অ্যান্ড সিট মানে হচ্ছে পলি, যাকে আমরা বাংলাতে পলি বলি, সেই পলিগুলোকে নিয়ে আসে, বয়ে নিয়ে আসে। ইন দ্য মিডল অ্যান্ড দ্য লোয়ার কোর্স দিস রিভার ফর্ম meanders, oxbow lake and many other depositional features in their flood প্লেন। দে অলসো হ্যাভ ওয়েল ডেভেলপড ডেল্টা। এখানে অনেকগুলো ছোট ছোট টার্ম দেওয়া হয়েছে, জিওগ্রাফিক্যাল টার্ম, যেগুলো তোমাদের জানা দরকার। এই বইতে হয়তো মানে ক্লাস 9-এর বইতে হয়তো সেগুলোকে বলা হয়নি, কিন্তু পরের বইতে 10-11-এ এগুলো অবশ্যই বলা হবে, সেখানে তো জানতে পারবে। আমি একটু একটু করে আলোচনা করছি। অক্সবো লেক কাকে বলা হয়? অক্সবো লেক যেটাকে বলা হচ্ছে অশ্বক্ষুরাকৃতির হ্রদ, বাংলাতে একে বলা হয় অশ্বক্ষুরাকৃতি হ্রদ। অশ্বক্ষুরাকৃতি হ্রদ। অশ্বক্ষুরাকৃতি হ্রদটা কিভাবে তৈরি হচ্ছে আমরা একটু পাশে একটা ছবির মাধ্যমে করতে পারি, যেটা আমি একটু আগে বললাম। যখনই নদী তার মধ্যপ্রবাহে আসে, দেখো এখানে বলেই দেওয়া হচ্ছে যে ইন দা মিডল অ্যান্ড লোয়ার কোর্স, মিডল এবং লোয়ার কোর্সেই এই জিনিসটা দেখা যাবে। অশ্বক্ষুরাকৃতি হ্রদ কখনোই উচ্চ প্রবাহে দেখা যাবে না। কেন? মধ্যপ্রবাহে এসে নদী, প্রথমে ধরো এটা একটা পাহাড়, এটা সমভূমি, ওকে, ফাইনালি এটা হচ্ছে আমাদের সমুদ্র, এটা হচ্ছে আমাদের সমুদ্র। একটা নদী প্রবাহিত হচ্ছে, নদী যখন উপর থেকে আসছে, পাহাড় থেকে আসছে, তখন তার মধ্যে স্রোত অনেক বেশি থাকবে। যেহেতু ভূমির ঢাল অনেক বেশি, সেই জন্য খুব তীব্রভাবে সেটা প্রবাহিত হচ্ছে। আপার কোর্সে তার মেন কাজ হচ্ছে, উচ্চ প্রবাহে তার মেন কাজ হচ্ছে ক্ষয় করা। সে ক্ষয় করছে, যেটা আমরা দেখলাম যে জর্জ, সেরকম জর্জ তৈরি করছে, ক্যানিয়ন তৈরি করছে, দিয়ে পড়ছে এবার সে মধ্যপ্রবাহে। এই যখনই সে সমভূমিতে পড়লো, সেইখান থেকে শুরু হলো তার মধ্যপ্রবাহ। মধ্যপ্রবাহে এসে নদীটা এবার আর ঢালটা আস্তে আস্তে কমে যাচ্ছে। আগে যেরকম ঢাল ছিল ভূমির, এই সময় ঢালটা একটু কম। তো এবার যখন সে সমভূমি অঞ্চলে পড়েছে, তখন সে প্রবাহিত হওয়ার সময় যেখানে ঢাল পাবে সেইভাবে সে প্রবাহিত হবে, এরকম করে এঁকে বেঁকে প্রবাহিত হতে থাকে। ওকে, এবার যখন এঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে, তখন এই নদীটা এইরকম যখন প্রবাহিত হচ্ছে, এই জায়গাটা ক্ষয় করছে। আবার এই ঢালটা যখন এইখানটাতে রয়েছে, যখন এরকম যাচ্ছে, তখন এই জায়গাটাতে সে ক্ষয় করবে, পাশের দিকে ক্ষয় করে। আমি বললাম একটু আগে যে সমভূমি অঞ্চলে নদী পার্শ্ব ক্ষয় করবে। এবার বহু দিন ধরে ক্ষয় করতে করতে দেখা যাবে যে এটা একটু এগিয়ে গেছে, এরকম হয়ে গেছে। আচ্ছা, আমি নিচে আঁকছি, এটা সুবিধা হবে। বহুদিন করে ধরে ক্ষয় হওয়ার ফলে দেখা যাবে যে এই ব্যাগটা যেটা ছিল, আমি 1 নম্বর বেন্ডটাই বারে বারে দেখাবো, এই বেন্ডটা এরকম ভাবে অনেকটা বেঁকে গেছে, এরকম ভাবে চলে গেছে। আরো কিছুদিন পরে দেখা যাবে যে এই বেন্ডটা এতটাই বেঁকে গেছে যে দুটো একদম কাছাকাছি চলে আসছে, কারণ বারে বারে এটা এদিকে ক্ষয় করছে,
এইটা এদিকে ক্ষয় করছে। এরকম ক্ষয় করতে 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 একটা টাইমে দেখা যাবে যে নদীর যে এরকম ভাবে বেন্ডটা করছিল সে আর বেন্ড করছে না, সেটা এরকম ভাবে দুটো মিশে যাচ্ছে, মিশে এরকম ভাবে চলে যাচ্ছে। এবার যে পথটা এইরকম এতটা ঘুরে এতদিন ধরে যাচ্ছিল সেইটা আর হচ্ছে না, নদী ডাইরেক্ট এরকম সোজা বেরিয়ে যাচ্ছে। তখন এইটুকু যে অংশটা সেটা এরকম নদীর থেকে আলাদা হয়ে যায়। নদীর থেকে আলাদা হওয়ার পর এবং এর মধ্যে জল থেকে যাচ্ছে, সেই জিনিসটাকে বলা হচ্ছে অশ্বক্ষুরাকৃতির হ্রদ। কারণ ঘোড়ার পায়ের যে নাল যেটাকে বলা হয়, ঘোড়ার পাটা এরকম টাইপের দেখতে হয়, ঘোড়ার যে খুর, তো সেই জন্য এটাকে বলা হচ্ছে অশ্বক্ষুরাকৃতির হ্রদ। তো এইভাবে অশ্বক্ষুরাকৃতির হ্রদ সে তৈরি করে। কোন জায়গায়? মধ্য প্রবাহে এবং নিম্ন প্রবাহে এটা করবে। অক্সবো লেক বুঝলাম। নেক্সট যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে, নেক্সট যেটা জানা রয়েছে সেটা হচ্ছে ফ্লাড প্লেন। বাংলাতে যাকে এইটাকে বাংলাতে বলা হয় হচ্ছে প্লাবন ভূমি। ঠিক আছে, প্লাবন ভূমি। প্লাবন ভূমি আর কিছুই নয়, যখন নদী প্রবাহিত হচ্ছে, যখন এক্সট্রা জল চলে আসছে তার মধ্যে দুকুল ছাপিয়ে সে কি করবে, বন্যার পরিস্থিতি তৈরি করে। যতটা অঞ্চলে বন্যা হয় সেই অঞ্চলটাকে একটা নদীর প্লাবন ভূমি বলা হবে। ধরো এইটুকু অংশে নদী বন্যা করছে, এটা মেন নদীটা, এবং এইটুকু অংশের মধ্যে সে বন্যা করছে, এইটুকু অংশটাকে আমরা বলবো প্লাবন ভূমি। তো এরকম ভাবে বিভিন্ন জিনিস তৈরি করে। এবার 3.3 ফিগার, মানে এখানে কিছু জিনিস দেখানো হচ্ছে। দেখো, সোর্স অফ দ্য রিভার, এখান থেকে নদীটা আমাদের এখানে যে উদাহরণ দেওয়া হয়েছে, এই নদীটা এখান থেকে উৎপত্তি লাভ করেছে। অতএব এটা তার আপার কোর্স, যতক্ষণ অবধি সে পাহাড়ের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে ততক্ষণ তার আপার কোর্স বা উচ্চ প্রবাহ। তারপরে এটা হচ্ছে মিডল কোর্স। মিডল কোর্স কোন জায়গাটা? সমভূমি অঞ্চল দিয়ে যেটা প্রবাহিত হচ্ছে সেটা মিডল কোর্স, অর্থাৎ এখানে ভূমির ঢাল দেখো কিছুটা কম, এখানে ভূমির ঢাল অনেকটা বেশি, সেই কারণে এখানে তীব্রভাবে নদীটা প্রবাহিত হবে। এখানে ভূমির ঢাল আস্তে আস্তে কমতে শুরু হচ্ছে, আস্তে আস্তে কমতে শুরু হচ্ছে, তার ফলে এখানে সে আস্তে আস্তে প্রবাহিত হবে। একদম এই নিচের যে জায়গাটা, এই জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে মানে একদম যেটা মাউথ, অর্থাৎ সমুদ্রের কাছে এসে গেছে, সেখানে ভূমির ঢাল আরো কমতে কমতে একটা টাইমে ভূমির ঢাল পুরো সমুদ্র উপকূলেই হয়ে যাচ্ছে, সমুদ্রের সমানে হয়ে যাচ্ছে। এই জায়গাটাকে বলা হয় লোয়ার কোর্স বা নিম্ন প্রবাহ। দেখো, আপার কোর্সে সবসময় এই যে জায়গাটা, এখানে শুধুমাত্র ক্ষয় কাজ বেশি হয়। এখানে আই আকৃতি ভূমি উপত্যকা, নদী উপত্যকা, ভি আকৃতি নদী উপত্যকা, তারপর হচ্ছে জর্জ, ক্যানিয়ন, এই সমস্ত জিনিসগুলো তৈরি হবে। মিডল কোর্সে যখনই আসবে তখন অক্সবো লেক, অর্থাৎ অশ্বক্ষুরাকৃতির হ্রদ, যেটা একটু আগে আমি বলছিলাম যে কিভাবে তৈরি হয়। যখনই দেখো এরকম এঁকে বেঁকে নদীটা প্রবাহিত হবে, তখন একটা সময় এদিকে ক্ষয় হচ্ছে, এইখানে এদিকে ক্ষয় হচ্ছে, এরকম করতে করতে একটা টাইমে দেখা যাবে নদীটা এরকম সমানভাবে প্রবাহিত হয়ে যাচ্ছে। এই যে অংশটা সেটা থেকেই যাচ্ছে, সেটাকে বলা হয় হচ্ছে অক্সবো লেক, অশ্বক্ষুরাকৃতির হ্রদ। এইভাবে নিম্ন প্রবাহে এসে সঞ্চয় কাজ আরো বেড়ে যাবে, তাই জন্য ডেল্টা বা বদ্বীপ, এছাড়াও নদীর মধ্যে বিভিন্ন দ্বীপ, এই যে নদী দ্বীপ, এইরকম জিনিসগুলো নিম্ন প্রবাহে তৈরি হয়। তো এখানে একটা স্ট্রাকচারের মাধ্যমে দেখানো হয়েছে। নেক্সট হচ্ছে হিমালয়ান রিভার। The major Himalayan river are the Indus, the Ganga and the Brahmaputra। তিনখানা মেন হিমালয়ান রিভার, একে কেন্দ্র করেই বিভিন্ন বাকি নদীগুলো, অন্যান্য হিমালয় থেকে যে নদীগুলো তৈরি হচ্ছে সবই সেই তিনটের কোনো না কোনো একটাতে গিয়ে মিলিত হচ্ছে। তো এই সমস্ত নদীগুলোকে বলা হয় হিমালয়ান রিভার। দিস রিভার আর লং অ্যান্ড দে আর জয়েন্ড বাই মেনি লার্জ অ্যান্ড ইম্পর্টেন্ট ট্রিবিউটারিজ। ট্রিবিউটারিজ এর বাংলা হচ্ছে উপনদী। যেটা বলছিলাম, অন্যান্য যে নদীগুলো সবই এসে এর সঙ্গে মিশছে, নয় সিন্ধুর সঙ্গে, নয় গঙ্গার সঙ্গে, নয় ব্রহ্মপুত্রের সঙ্গে, আর সেইগুলোকে আমরা বলবো কি উপনদী। ওকে, এখানে যাওয়ার আগে এখানে নিচে একটু আছে, সেটা বাদ চলে গেছে, এটাকে একটু করে নিই। A large number of peninsular rivers are seasonal as they flow in is dependent on rainfall। এখানে পেনিনসুলার রিভার সম্পর্কে বলা হয়েছে যে পেনিনসুলার যে নদীগুলো, উপদ্বীপ অঞ্চলের নদীগুলো, সেগুলো মেনলি রেনফলের উপর নির্ভরশীল। ডিউরিং দ্য ড্রাই সিজন even the large river have reduced flow of water in their চ্যানেলস। স্বাভাবিকভাবে জল যদি না পায় তাহলে সেই নদীর যে খাত সেটা শুষ্ক থাকবে, জল কমে যাবে। তো সেটাই এখানে হয়, বৃষ্টিপাত যখন হয় না, যখন বৃষ্টির সিজন নয়, তখন জল কমে যায়। দ্য পেনিনসুলার রিভার হ্যাভ শর্টার অ্যান্ড স্যালোয়ার কোর্স অ্যাজ কম্পেয়ার টু দেয়ার হিমালয়ান কাউন্টারপার্টস। হিমালয়ের নদীগুলোতে জলের পরিমাণ বেশি থাকে, নদীগুলো অনেক বেশি গভীর হয়, কারণ জল বেশি থাকে, তাই জন্য এখানে নিচের দিকে
ক্ষয় বেশি হয়, এই নদীগুলোর স্রোত অনেক বেশি হয়, তার ফলে নিচে ক্ষয় হয়, অনেকটা বড় জায়গায় দরকার লাগবে অতটা জল রাখার জন্য। তো এই নদী, হিমালয়ের যে নদীগুলো সেগুলোতে জলের পরিমাণ বেশি থাকে, খাতটা বড় হয়, অনেক বেশি গভীর হয়, সেই ক্ষেত্রে আমাদের পেনিনসুলার রিভারগুলো আকারে ছোট হয়, জলের পরিমাণ কম থাকে, বছরের একটা সময় জল বেশি থাকে, একটা সময় জলের পরিমাণ একদম কমে যায়, এবং খাতগুলোও অনেক ছোট হয়। However, some of them originate in the central highland and flow towards the west. কিছু নদী আছে যেগুলো সেন্ট্রাল মধ্য ভারতের উঁচু ভূমি থেকে শুরু হচ্ছে, দিয়ে কোথায় যাচ্ছে, ওয়েস্টের দিকে, পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে। ক্যান ইউ আইডেন্টিফাই টু সাচ ইন লার্জ রিভার? তোমরা কি সেরকম দুটো নদী খুঁজে পাবে? অবশ্যই খুঁজে পাবো। একটা হচ্ছে নর্মদা নদী, সেটা পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে, একটা তাপি নদী, সেটা পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে। এই দুটোই অনেক বড় নদী। You can identify two such river এরম বলো, most of the river of peninsular India originate in western Ghats and flow towards the Bay of Bengal. তবে অধিকাংশ যে নদীগুলো দাক্ষিণাত্যের, সেগুলো পশ্চিম ঘাট পার্বত্য অঞ্চল থেকে তৈরি হচ্ছে এবং কোথায় যাচ্ছে, পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। অধিকাংশ নদী, গোদাবরী, ঠিক আছে, কৃষ্ণা, তারপরে এটা এখানে রয়েছে হচ্ছে কাবেরী, প্রত্যেকটা নদী কোথায় দিয়ে যাচ্ছে, পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে, পশ্চিম ঘাট থেকে উৎপত্তি হচ্ছে। ওকে, অন্যদিকে নর্মদা, তাপি, এই দুটো নদী কোথায়, পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে, সেন্ট্রাল হাইল্যান্ড, মধ্য ভারতের উঁচুভূমি থেকে এগুলোর উৎপত্তি হচ্ছে। নেক্সট এখানে বলা হয়েছে হিমালয়ান রিভার সম্পর্কে, এটা আমরা এক্ষুনি পড়লাম। রিভার বেসিন সিস্টেম কাকে বলা হচ্ছে? এবার দেখো এই রিভার সিস্টেম ব্যাপারটা কি। এ লার্জ অ্যালং উইথ a river along with its tributaries may be called a river system. একটা নদী, তার সঙ্গে বিভিন্ন নদী এসে বিভিন্ন জায়গাতে মিলিত হচ্ছে, এই নদীটার বিভিন্ন শাখা নদী রয়েছে, এই নদীটা যখন উৎপত্তি হচ্ছে তখন কয়েকটা স্রোত একসাথে মিলিত হয়ে উৎপত্তি হচ্ছে। এই সমস্ত নদী, সমস্ত কিছু নিয়ে একটাকে রিভার সিস্টেম বলা হবে। এক কথাতে এই নদীটা যতটা যা যা এই নদীটার সঙ্গে রয়েছে, উপনদী, শাখা নদী, সমস্ত কিছু মিলিয়ে একটা রিভার সিস্টেম তৈরি হয়। যেমন গঙ্গা নদীর রিভার সিস্টেম, ইন্দাস রিভার সিস্টেম, ব্রহ্মপুত্র নদী রিভার সিস্টেম। তো এইরকম দ্য ইন্দাস রিভার সিস্টেম, সিন্ধু নদী সিস্টেম সম্পর্কে এখানে বলা হয়েছে। সিস্টেমটার শব্দটার মানেই হচ্ছে তার মধ্যে অনেকগুলো নদী ইত্যাদি থাকবে। দ্য রিভার ইন্দাস রাইজেস ইন তিবেত। কোথা থেকে উৎপত্তি হচ্ছে? তিবেত থেকে উৎপত্তি হচ্ছে নিয়ার লেক মানস সরোবর। মানস সরোবর থেকে এটা উৎপত্তি, মানস সরোবরের কাছ থেকে এটার উৎপত্তি হচ্ছে সিন্ধু নদীর, এবং মানস সরোবরের কাছে সিংকাপাপ বলে একটা হিমবাহ রয়েছে, সেখান থেকে অ্যাকচুয়ালি এই নদীটার উৎপত্তি হচ্ছে। ফ্লোজ ওয়েস্ট, পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে। ইট এন্টার্স ইন্ডিয়া ইন দ্য লাদাখ, লাদাখে এটা ভারতে প্রবেশ করছে। ইট ফর্মস এ পিকচারিকুই জর্জ ইন দ্য পার্ট, লাদাখ অঞ্চলে একটা জর্জ তৈরি করছে, দিয়ে ভারতে প্রবেশ করছে, কারণ হিমালয়কে অতিক্রম করে এগিয়ে আসতে হচ্ছে। সেভারাল ট্রিবিউটারিজ, জাস্কার, নুব্রা, সিওক অ্যান্ড হুনজা, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো সবই হচ্ছে সিন্ধু নদীর উপনদী। জাস্কর, নুব্রা, সিওক, হুনজা, এগুলো এই নদীর উপনদী। জয়েন ইন দ্য কাশ্মীর রিজিয়ন, এগুলো কাশ্মীর উপত্যকায় এগুলো এই সিন্ধু নদীর সঙ্গে মিশেছে। দ্য ইন্দাস ফ্লোজ থ্রু বেলুচিস্তান, বাল্তিস্তান অ্যান্ড গিলগিট, okay, and emerge from mountains at Attock. The Sutlej, the Bias, Robi, Chenab and the Jhelum join together, enter the Indus near Mithankot at Pakistan. এটা ইম্পর্টেন্ট। সিন্ধু নদীর মেন যে পাঁচটা উপনদী, মেন চারটে যে পাঁচটা যে উপনদী, সেই পাঁচটা প্রায় একই জায়গাতে এসে সিন্ধু নদীর সঙ্গে মিলিত হয়েছে। কোথায়? মিথানকোট, এই জায়গাটা ইম্পর্টেন্ট। পাকিস্তানের মিথানকোটে এই প্রত্যেকটা নদী মিলিত হচ্ছে। সুতলেজ, বিয়াস, রবি, চিনাব এবং ঝিলাম। বিয়ন্ড দিস দ্য ইন্দাস ফ্লোজ সাউথওয়ার্ডস, ইভেন্চুয়ালি রিচিং দ্য আরবিয়ান সি, ফাইনালি এটা আরব সাগরে পতিত হচ্ছে ইস্ট অফ করাচি, করাচির পূর্ব দিকে। দ্য ইস্ট, এটা ইম্পর্টেন্ট, কোন জায়গাতে পতিত হচ্ছে? করাচির কাছে, আরব সাগরে। ওকে, দ্য ইন্দাস প্লেন হ্যাজ এ ভেরি জেন্টেল স্লোপ, এটার খুব একটা স্লোপ রয়েছে, জেন্টেল স্লোপ রয়েছে। স্লোপ মানে হচ্ছে ঢাল। উইথ এ টোটাল লেন্থ অফ 2900 কিলোমিটার, সিন্ধু নদীর টোটাল লেন্থ হচ্ছে 2900 কিলোমিটার। দ্য ইন্দাস ইজ ওয়ান অফ দ্য লংগেস্ট রিভার অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর অন্যতম দীর্ঘতম নদী। এ লিটিল ওভার এ থার্ড অফ দ্য ইন্দাস বেসিন ইজ লোকেটেড ইন ইন্ডিয়া, লাদাখ, জম্মু অ্যান্ড কাশ্মীর। মেনলি
এর যে সিন্ধু নদীর যে বেসিন, শুধু সিন্ধু নদীটার যে উপত্যকা অঞ্চলটা, সেটা লাদাখ এবং জম্মু কাশ্মীরে রয়েছে, এবং এর অন্যান্য যে এগুলো রয়েছে উপনদী শাখা নদী, সেগুলো হিমাচল প্রদেশ, পাঞ্জাব অ্যান্ড দ্য রেস্ট ইন পাকিস্তান। তো ওভারঅল সিন্ধু নদী যে সিস্টেম, সেইটার যে উপত্যকাটা, সেটা আমরা কোথায় কোথায় পাবো? লাদাখে পাবো, জম্মু কাশ্মীরে পাবো, হিমাচল প্রদেশে পাবো, পাঞ্জাবে পাবো, বাকি অংশটা পুরোটাই পাকিস্তানে, এবং উপরের যে অংশটা সেটা তিব্বতে মানস সরোবর থেকে যেখান থেকে উৎপত্তি হচ্ছে, বাকি অংশটা তিব্বতে প্রবাহিত হচ্ছে, ওইখানে পাবো। তো এইরকম ভাবে এটা প্রবাহিত হচ্ছে। ডু ইউ নো অ্যাকর্ডিংলি দ্য রেগুলেশনস অফ দ্য ইন্দাস রিভার ওয়াটার ট্রিটি 1960, এটা ইম্পর্টেন্ট। সিন্ধু নদী নিয়ে আমাদের ভারতের সঙ্গে পাকিস্তানের একটা চুক্তি হয়েছিল, যেটা ইন্দাস ওয়াটার সিস্টেম, সিন্ধু জল চুক্তি বলা হয়। 1960 সালে এটা স্বাক্ষরিত হয়। ইন্ডিয়া ক্যান ইউজ অনলি 20% অফ দ্য টোটাল ওয়াটার ক্যারিড বাই দ্য ইন্দাস রিভার সিস্টেম। এখানে বলা হয়, এই চুক্তিতে বলা হয় যে সিন্ধু নদীর যা জল হচ্ছে প্রবাহিত হচ্ছে, তার টোটাল 20% পাবে কে? ভারত পাবে, এবং 80% পাবে পাকিস্তান। এখানে আরো একটু আছে ডিটেলস, এই জিনিসটা পরে আলোচনা করব, পরে আরো ডিটেলসে যখন পড়া হবে সেই সময় জানতে পারবে কিরকম ভাবে এই ভাগটা হয়েছিল। তো এই ওয়াটার ট্রিটিটা সম্পর্কে আলাদা করে পরে আলোচনা হবে। দিস ওয়াটার ইজ ইউজ ফর ইরিগেশন ইন পাঞ্জাব, হরিয়ানা অ্যান্ড সাউদার্ন অ্যান্ড ওয়েস্টার্ন পার্ট অফ রাজস্থান। এই সমস্ত রাজ্যে এই নদীটার জল ব্যবহার করা হয়। সিন্ধু নদী সম্পর্কে যে আলোচনা করা হলো, দেখো এইখান থেকে উৎপত্তি হচ্ছে ইন্দাস নদী, সিন্ধু নদী, এখানে রয়েছে মানস সরোবরের কাছে এখানে রয়েছে সিংকাবাহ হিমবাহ, এইটুকু অংশ এটা প্রবাহিত হচ্ছে লাদাখের মধ্যে দিয়ে, অর্থাৎ আমাদের চীনের আর চায়নার এখন দখল করে রেখেছে, সরি লাদাখ বলছি, তিব্বত যে জায়গাটা চীন দখল করে রেখেছে তার মধ্যে দিয়ে রয়েছে। তারপরে সেটা ভারতে প্রবেশ করছে, জম্মু কোথা দিয়ে, লাদাখ দিয়ে, এইভাবে প্রবাহিত হচ্ছে, দিয়ে এখান দিয়ে গিয়ে পাকিস্তানে চলে যাচ্ছে। এই যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় মিথানকোট। এখানে এসে অধিকাংশ নদীগুলো মিশছে, ঝিলাম চিনাবের সঙ্গে মিশে যাচ্ছে ঝিলাম। তো চিনাব নদী ফাইনালি গিয়ে এখানে এসে প্রবাহিত হচ্ছে, রবি নদী এর সঙ্গে মিশছে, কার সঙ্গে? ঝিলামের সঙ্গে। সুতলেজ নদী এসে মিথানকোটে এসে মিশছে। তো এইরকম ভাবে হচ্ছে। আর বিয়াস নদী কোন জায়গাটা অবস্থিত? এই যে এটা হচ্ছে বিয়াস নদী, যেটা গিয়ে সুতলেজ নদীর সঙ্গে মিশছে, এটা হচ্ছে সুতলেজ রিভার। ওকে, এরপর বলা হয়েছে গঙ্গা নদী সিস্টেম। বাকি যে অংশটা রয়েছে, 1 মিনিট, বাকি অংশটা নেক্সট ক্লাসে কমপ্লিট করব। এটা যদি পুরোটা করলে অনেকটা বড় হয়ে যাবে, আবার আরেকটু বেশি এগোলে কি হবে, আজকের ক্লাসটা বড় হয়ে যাবে। তো থাক, পরের ক্লাসে আমরা আলোচনা করবো। এই অবধি তোমরা আমরা যেটা পড়লাম, তোমরা আরেকবার রিভাইজ করে আসবে। একটা কোশ্চেন আমি জিজ্ঞেস করেছি, সেই কোশ্চেনটার উত্তর দেবে নিচে, এবং নেক্সট ক্লাসে আমি বাকি অংশটা কমপ্লিট করব। তো আজকের ক্লাসটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, শেয়ার করো একটু এই ক্লাসগুলো, এবং যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে।